প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম বিনাশ। এখন শুরু করছি পঞ্চম অংশ। ছয়। পরদিন সকালে যখন সিপি বাথানে পৌঁছলো, জন ক্যালকিন আবিষ্কার করলো লাকি চাঁদ সেলুনে ওর সঙ্গে দো আসলা টেমারের সংঘর্ষের খবর আগেই পৌঁছে গেছে। মজার ব্যাপার হচ্ছে, এদেরকেও ঘটনা স্বচক্ষে না দেখলেও প্রায় অবিকৃত শুনেছে, এবং বলা বাহুল্য তার প্রতিক্রিয়ায়ও অপ্রত্যাশিত কিছু ঘটেনি। শুভেচ্ছা বিনিময়ের সময় অস্বাভাবিক গম্ভীর ও নিস্পৃহ দেখালো সিপি মালিক মাইক পার্কারকে। জানতাম না ব্লেজাররা তোমার বন্ধু, তির্যক সুরে মন্তব্য করল সে। জনকে মোটেও বিব্রত বা অপথিত মনে হলো না। প্রাণ খোলা হাসল। পুরো ঘটনা কি শুনেছ? শুনেছি। লুসের জীবন বাঁচিয়েছ তুমি, তাই না? ওই একটাই তো যথেষ্ট। সামান্য ক্ষোভ প্রকাশ পেল রানচারের কণ্ঠে। হয়তো বাঁচিয়েছি, তবে আমার জায়গায় থাকলে তুমিও তাই করতে বোধ হয়, সহাস্যে বলল জন। তারপর বিশদ জানালো পুরো ঘটনা। এমএলএ সম্পর্কিত কথাটা শুনে মুখ চোখ লাল হয়ে গেল বুড়ো পার্কারের। চোখে স্পষ্ট রাগ ফুটে উঠেছে। পাজি লোক, তপ্ত স্বরে বলল সে। হারা মেয়েটাকে যদি বাগে পাই। পুরো ব্যাপারটাই সাজানো ছিল, বাধা দিল জন। আমার মনে হয় সেফ নির্দেশ পালন করেছে টেমার। আর নির্দেশটা যার কাছ থেকেই এসে থাকুক, সে জানতো সার্কেল বি থেকে বিতাড়িত হয়েছে লুস ব্লেজার। সার্কেল বি থেকে বিতাড়িত হয়েছে? বিস্ময়ে চোখ বড় বড় হয়ে গেছে রানচারের। সেটা কিভাবে সম্ভব? ঘটনার পর লুসের সঙ্গে কথা হয়েছিল। ওই জানালো ভাইদের ছেড়ে এসেছে। তোমার ছেলেকে লুস খুন করেনি একথা বিশ্বাস করেনি কিং ব্লেজার। এ নিয়ে দুজনের তর্কাতর্কির পরিণতিতে সার্কেল বি থেকে বেরিয়ে এসেছে লুস। ঠিকই অনুমান করেছে ব্লেজাররা। লুস ছাড়া আর কে খুন করবে জ্যাককে? ঘোষণা করল পার্কার। যদিও এই প্রথম ওদের সঙ্গে কোনো বিষয়ে একমত হলাম। ভুল হচ্ছে তোমার, আত্মবিশ্বাসী কণ্ঠে বলল জন। আমি সব জানতা বা অন্তর্যামী নই, কিন্তু জীবনে কম মানুষ দেখিনি। কেন তোমার মেয়ের সম্মান রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিপন্ন করবে লুস? ওর হাত যে পরিষ্কার, এ নিয়ে বাজি ধরতেও রাজি আছি। জানি না, হয়তো নিজের উপর থেকে সন্দেহ সরিয়ে দেওয়ার কৌশল হতে পারে এটা। মাথা নাড়ল জন। ঘটনা যেভাবে ঘটেছে, সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নিতে হতো ওকে। সেক্ষেত্রে অতি মানবীয় ব্যাপার হয়ে যেত সেটা। গাগু অপরাধীও এত দ্রুত সিদ্ধান্ত নিতে পারে না। ওহো, আমি নিশ্চিত যে লুস নির্দোষ। এতটাই যে তোমার জায়গায় থাকলে আমি ওকে সিপির হয়ে রাইড করবার প্রস্তাব দিতাম। হো হো করে হেসে উঠল রানচার। দারুণ আমোদ পেয়েছে জনের কথায়। এখানে তুমি নতুন তো, তাই অনেক কিছুই সাদা চোখে দেখছো। অনেক ঘটনার পিছনের তাৎপর্য তোমার জানা থাকবার কথা নয়। লুসকে যদি আমার রাঞ্চে কাজ দিই, লোকে ভাববে আমার মাথা খারাপ হয়ে গেছে, এবং সেটা ভুলও হবে না। পার্কারদের হয়ে কাজ করবে এক ব্লেজার। দুনিয়ায় বোধ হয় এর চেয়ে বড় কৌতুক আর হতে পারে না। কথাটা কেউ বিশ্বাসই করবে না। আমিই বা কেন ওকে কাজে নেব? ভেবে দেখো, ও যদি আমার এখানে কাজ করে, ভাইদের পক্ষে দারুণ কার্যকরী ভূমিকা রাখতে পারবে, তাই না? ঘরে বসে সিপির সব খবরাখবর পেয়ে যাবে। কি জানো, আমার তো মনে হচ্ছে লুসকে রাজ থেকে বিতাড়িত করবার মূলে ওদের আসল উদ্দেশ্য এটাই। কৌশলে ওকে আমার এখানে ঢুকিয়ে দেওয়া। ওহো, যাই ঘটুক, অমন চরম বেকুবি করতে রাজি নই। যাকগে, চলো, সবার সঙ্গে পরিচিত হবে। রানচারকে অনুসরণ করে ব্যাংক হাউজে চলে এলো জন। পার্কারের যুক্তি মনোপুত হয়নি ওর, তবে প্রসঙ্গটা নিয়ে চাপাচাপি করতেও নারাজ। সময়ে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে, দেখাই যাক, মনে মনে ভাবল।
নাস্তার পাট চুকে গেছে তখন। তৈরি হয়ে আঙিনায় জমায়েত হয়েছে পাঞ্চাররা। কাজে বেরিয়ে যাওয়ার আগে নির্দেশ নিয়ে যায় ওরা। বেশিরভাগ সময় সেটা ফোরম্যান করে এবং তাদের কাজের দেখভাল করে সে সেগুন্ড। 8 জন ক্রু, বয়স্ক কেউ নেই। দেখে সমর্থ ও আন্তরিক মনে হচ্ছে দলটাকে। রানচারের ভাষণ হলো একবারে সংক্ষিপ্ত ও স্পষ্ট। ছেলেরা, এ হচ্ছে জন ক্যালকিন, আমাদের ফোরম্যান। এখন থেকে ওর কাছ থেকে কাজের নির্দেশ নেবে তোমরা। কেউ নীরবে মাথা ঝাঁকালো, কেউ হাউডি বলে শুভেচ্ছা জানালো, কিন্তু সবাই খুঁটিয়ে দেখছে নতুন ফোরম্যানকে, মেপে নিচ্ছে। একই কাজ জনও করছে। প্রত্যেকের উপর ঘুরে গেল ওর অনুসন্ধানী দৃষ্টি। কাউকে শত্রুভাবাপন্ন মনে হলো না। যে কোনো রাঞ্চে নতুন ফোরম্যান বা পাঞ্চার নির্লিপ্ত অভ্যর্থনা পায়। এখানেও তার ব্যতিক্রম হয়নি। তবে জনের সৌভাগ্য আগে থেকে ওর সম্পর্কে কিছু ধারণা থাকায় রীতিমতো কৌতূহল ও আগ্রহ বোধ করছে বেশিরভাগ পাঞ্চার। গত সন্ধ্যায় ওয়েন্ডিতে ঘটে যাওয়া ঘটনা শুনেছে ওরা। মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ওদের মধ্যে। ঠিক কিভাবে জনকে গ্রহণ করবে সেটা ঠিক করেনি কেউ। সশরীরে দেখে বা কাজকর্ম বুঝে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে সব রাঞ্চে যেমন হয়, জন আশা করছে এখানে ওকে বাজিয়ে দেখা হবে। পালে একটা বেয়ারা গরু থাকতে বাধ্য। কেউ না কেউ ওকে বাজিয়ে দেখবেই, এবং সেটা ঘটতে দেরিও হবে না। এসব ক্ষেত্রে শুরুতেই ঘটনা ঘটে যায়। নতুন সেগুন্ড বা ফোরম্যানকে বাজিয়ে দেখে পাঞ্চাররা। মানুষটার ওজন বুঝতে চায়। আগন্তুকের চারিত্রিক দীর্ঘতা কিংবা বিরূপ পরিস্থিতি সামাল দেওয়ার সামর্থ্য নতুন বাথানের তার ভাগ্য নির্ধারণ করে দেয়। হয় সে পাঞ্চারদের মধ্যে গ্রহণযোগ্যতা পাবে, কর্তৃত্ব ফলাবে, কিংবা পাঞ্চারদের প্রচ্ছন্ন অবহেলা বা তাচ্ছিল্যে অতিষ্ঠ জীবন কাটাবে। কাউবয়রা যে যেমনই হোক, বস হিসাবে দীর্ঘচেতা, সাহসী, ব্র্যান্ডর প্রতি অন্তঃপ্রাণ, পরিচমী এবং বিচক্ষণ লোক চায়, যার নেতৃত্বগুণ সহজাত। এসব গুণাবলী মানুষটার মধ্যে বিপুল পরিমাণে থাকতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু অল্প বিস্তর থাকাটাই বরং অতি আবশ্যক মনে করে কাউবয়রা। এক কথায়, যার নির্দেশ মানবে ওরা, তাকে হতে হবে ওদের যে কারো চেয়ে যোগ্য। সেটা শক্তি, সামর্থ্য বা চারিত্রিক বৈশিষ্ট্য যে বিচারেই হোক। স্বস্তির বিষয় লক্ষ্য করেছে জন, পাঞ্চারদের কারো মধ্যে ওর প্রতি বিরূপ মনোভাব দেখতে পাচ্ছে না। এতে ওর কাজ সহজ হয়ে যাবে। 2-1 দিনের মধ্যে সবার সঙ্গে মানিয়ে নিতে পারবে। বেন কোথায়, জানতে চাইল রানচান। করালে গেছে, জানালো একজন। 1 মিনিট, আমি ওকে নিয়ে আসছি। ও হচ্ছে এ আউটফিটের বাপ, নিচু স্বরে জনকে জানালো মাইক পার্কার। কেউ যদি তোমার সঙ্গে ঝামেলা করে, তা সে হচ্ছে বেন। জ্যাকের সঙ্গে সেগুন্ডোর মতোই কাজ করছিল একদিন। ওর মনে যদি উচ্চাশা থেকে থাকে, মোটেই দোষ দেয়া যাবে না। তুমি এসে ওর বাড়া ভাতে ছাই দিয়ে ফেলেছ বোধহয়। তুমি নিজের মতো করে সামলাবে ওকে। কাউকে দায়িত্ব দিলে তার কাজে আমি নাক গলাই না। খানিকটা বিব্রত পাঞ্চারদের রেখে রাঞ্চ হাউজের দিকে চলে গেল সিপি মালিক। এদিকে আউটফিটের বাপ এর জন্যে অপেক্ষা করছে জন। নিষ্পৃহ মুখে একটা সিগারেট রোল করছে। ও নিশ্চিত যে সবচেয়ে বয়স্ক পাঞ্চারটি ইচ্ছে করে এ জমায়েতে অনুপস্থিত রয়েছে। সম্ভবত সবাই মিলে এভাবেই নতুন ফোরম্যানকে বাজিয়ে দেখতে ইচ্ছুক। বলা নেই ক নেই, হুট করে বাইরে থেকে অচেনা একজনকে ফোরম্যান নিয়োগের প্রথম প্রতিবাদও হতে পারে এটা। পাঞ্চাররা উৎসুক হয়ে আছে, দেখতে চায় পরিকল্পিত চালের বিপক্ষে কিভাবে উতরে যায় নতুন ফোরম্যান। কাছাকাছি একটা হাঁক শোনা গেল। বেন, নতুন ফোরম্যান তোমাকে দেখা করতে বলছে। তাই নাকি? নির্দোষ কিন্তু আমোদে কণ্ঠে সারা শুনতে পেল সবাই। কি অদ্ভুত কাণ্ড! আমি তো দেখছি হিজ রয়্যাল হাইনেসকে অপেক্ষা করিয়ে রেখেছি।
আচ্ছা, আমাদের নতুন ফোরম্যান দেখতে কেমন? উত্তরটা বোঝা গেল না, সম্ভবত নিচু স্বরে দেয়া হয়েছে। একটু পর অবশ্য বেনের গম্ভীর কণ্ঠ শোনা গেল। ভান করছে চাপা গলায় কথা বলছে, কিন্তু আদবে তা নয়, পুরোটা ইচ্ছাকৃত। তাহলে বাচ্চা একটা ছেলে আমাদের উপর খবরদারি করবে? জ্যাকেট তো ঠিকমতো দাড়ি গোপে গজায়নি, তর্ক করল পাঞ্চার। ওর অধীনে পাক্কা 2 বছর কাজ করেছি সবাই। সেটা ভিন্ন ব্যাপার, কারণ জ্যাক ছিল বুড়োর একমাত্র ছেলে এবং এ রাঞ্চের ভবিষ্যৎ মালিক। নতুন ফোরম্যানকে যে কৌশলে এখানে ঢুকিয়ে দেয়নি সার্কেল বি, তা জানবো কিভাবে? পার্কারের চোখে হয়তো ঠুলি পরিয়ে দিতে পেরেছে সে, কিন্তু আমাদের এত সহজে বোকা বানাতে পারবে না। আঙ্কল বেনের দিকে খেয়াল রাখো শুধু। সাব বলে দিতে পারবো ব্যাটার মনে আসলে কি আছে। দীর্ঘ পায়ে ব্যাংক হাউসের দোরগোড়ায় উদয় হলো বেন নামের কাউবয়। হামবড়া ভাব লোকটার মধ্যে, আচরণে যতটা না, বরং কথায় তার চেয়ে বেশি কর্তৃত্ব প্রকাশ পায়। সরু চোখে আঙ্কল বেন নামক সম্ভাব্য আপদকে দেখল জন। খাটো গাট্টাগুট্টা দেহ তার, সবল পেশি কিলবিল করছে চওড়া কাঁধ ও বুকের ছাতিতে। হাত দুটো গড়পড়তার চেয়ে দীর্ঘ, পা দুটো সামান্য বেঁকে গেছে। জাত পাঞ্চারদের যেমন হয়, মাত্রা অতিরিক্ত সময় ঘোড়ার পিঠে থাকবার অবসম্ভবী ফল। বেনের প্রচ্ছন্ন চোটপাট একেবারে ক্ষণস্থায়ী হলো। আগন্তুকের উপর চোখ পড়তে ঠায় দাঁড়িয়ে পড়ল সে। সহকর্মীর উপর সব পাঞ্চারের দৃষ্টি স্থির রয়েছে বলে ক্যালকিনের ইশারাটা দেখতে পেল না কেউ। জ্বলন্ত সিগারেট ঠোঁটের ফাঁক থেকে সরানোর সময় 2 আঙুল ঠোঁটের সঙ্গে চেপে ধরে সংকেতটা বেনকে জানিয়ে দিল নতুন ফোরম্যান। কি থেকে কি হলো কেউ জানে না, কিন্তু নতুন ফোরম্যানকে দেখে বেনকে একেবারে গোবেচারা হয়ে যেতে দেখলো পাঞ্চাররা। কোচখানেও ভুরু সিধে হয়ে গেছে, নিখুঁত খড়ি করা মুখে নির্জলা বিস্ময় দেখা যাচ্ছে শুধু। আমার খোঁজ করেছ? খড়খড়ে কণ্ঠে জানতে চাইল বেন। শুরু করেছিল কর্তৃত্বপূর্ণ কণ্ঠে, কিন্তু 3 শব্দের বাক্যটা শেষ করবার আগেই মেয়ে গেল গলা, কেঁপে গেল। এক হাতের টোকায় হ্যাট পিছনে ঠেলে দিল। ব্রিমের নিচ থেকে উকি দিল চওড়া কপাল আর চুল হালকা হয়ে আসা চাঁদির অংশ। হাউডি, পরিচিত হয়ে খুশি হলাম মিস্টার। থেমে গেল ফোরম্যান। বেন ব্লোকার, বজ্রহাতের মতো নিষ্প্রাণ কণ্ঠে পরিচয় দিল বেন। দারুণ, নট করল নতুন ফোরম্যান। পার্কারের কাছে শুনলাম কাজকর্মে তুমি বেশ চালু। এবার কার কি কাজ ছেলেদের বলে দাও তো, তারপর দুজনে মিলে রেঞ্জ দেখতে বেরোবো আমরা। আমি তোমার দিকে খেয়াল রেখেছি আঙ্কল, মনে করিয়ে দিল একজন। চরকির মতো ঘুরে দাঁড়ালো বেন। তুমি জিম কাঁটাতার নিয়ে শাম্প এলাকায় চলে যাও তো, বেড়াটা আজ দিনের মধ্যে শেষ করবে। স্পষ্ট কর্তৃত্ব তার কণ্ঠে। গোবেচারা ভাব উধাও হয়ে গেছে নিমেষে। গতকাল 2টো গরু ওদিক দিয়ে সটকে পড়েছিল, ওদের ফিরিয়ে আনতে যথেষ্ট ধকল পোহাতে হয়েছে। একেবারে চুপসে গেল ভাতিজার মুখ। পায়ে হেঁটে কাঁটাতার তার নিয়ে যাওয়া একই সঙ্গে যন্ত্রণার ও বিরক্তকর কাজ, কিন্তু ঘোড়ার পিঠে তা বয়ে নিয়ে যাওয়া আরো কঠিন। রাঞ্চের তাবৎ কাজের মধ্যে কাঁটাতারের বেড়া তৈরি বা মেরামতের কাজটা সবচেয়ে ঘৃণা করে কাউহ্যান্ডরা। বেন, আপত্তি জানাতে চাইল লোকটা। যা বলেছি করো, ধমকের সুরে নির্দেশ দিল বেন। তারপর অন্যদের কাজ বুঝিয়ে দিতে তৎপর হলো। সেগুন্ডোর ডাট দেখতে অতি আগ্রহী ভাতিজাকে এক হাত নিতে পেরে তলে তলে স্বস্তি অনুভব করছে সে। 10 মিনিট পর নতুন ফোরম্যানকে নিয়ে রান্স হাউজের পিছনের ঢালু জমি ধরে উঠতে শুরু করলো সে। নীরবে পথ চলছে। পাইন সারির আড়ালে আসা পর্যন্ত দুজনের কেউ মুখ খুলল না। সঙ্গীর দিকে ফিরল বেন ব্লোকার। তোমাকে দেখে সত্যি খুশি হয়েছি জন, আন্তরিক স্বরে বলল সে, কিন্তু বুঝতে পারছি না এ নরকে কি কারণে এলে। জনের জবাবটা অসমাপ্ত। কতটা খুশি হয়েছে জানি না, কিন্তু দেখে তো মনে হলো যেন বাজ পড়েছে তোমার উপর।
স্মিথ হেসে বলল জন। এসেছিলাম বড় সড়ো দাও মারবার আশায়, কিন্তু এখন দেখছি তোমার মতো বেআক্কেল এক তেদর এসে পড়েছে আমার কোলে। অপমানে কুঁচকে গেল বেনের মুখ। জনের কথায় মনে আঘাত পেয়েছে যেন। আসলে পুরোটাই ভান। যত যাই বলো, শুরুটা কিন্তু দারুণ হয়েছিল, তাই না? বেকায়দায় ফেলে দিয়েছিলাম তোমাকে। জিমের কারণেই কেচে গেল। যাকে বসকে তোমার আসল পরিচয় জানালে ওর মনের অবস্থা কি হবে ভেবে পেট ফাটিয়ে হাসতে ইচ্ছে করছে। একটা শব্দ মুখ থেকে বের করেছ তো তোমাকে খুন করে 60 টুকরো করবো প্রথমে। কপট হুমকি দিল জন। স্মিথ হাসি ওর মুখে। বন্ধুর বেকায়দা অবস্থা আজ করে হাসছে মনে মনে। পরে আবার জোড়া দেব, তবে সবই উল্টাপাল্টা। কিন্তু না বলেও তো উপায় নেই। কাচুমাচু হয়ে গেল বেনের মুখ। আমার দিকটা একবারও ভাবলে না? ছেলেদের কাছে বাকি জীবনটা ছোট হয়ে থাকবো আমি। আমার মুখের উপর হাসবে ওরা। কত তামাশা যে করবে। বলবে আমি তোমার পুরনো বন্ধু। বাতলে দিল জন। অত দুশ্চিন্তা করছো কেন? তুমি তো আমার সেগুন্ড। ছোট হলেও ওদের বস। আমার তো মনে হয় কয়েকটা দিন গেলে সব ভুলে যাবে পাঞ্চাররা। কিন্তু মাত্র একটা ঘটনার কথাও কি বলা যাবে না ওদের? প্রায় মিনতি সুর বেনের কণ্ঠে। ওই যে, যেবার পাসির বিরুদ্ধে দাঁড়িয়ে নেকটাই পার্টির হাত থেকে ছিনিয়ে আনলে আমাকে। না, তাও বলবে না, গম্ভীর সুরে বলল জন। বোঝা গেল এটাই ওর শেষ কথা। তবে বলতে পারো টেক্সাসে একই স্পেডে কাজ করেছি। একে অন্যের ছোটখাটো দু একটা উপকার করেছি আমরা। আর সেজন্যই আমাকে দেখে বিস্ময়ে পাথর হয়ে গেছো তুমি। চলবে? মাথা ঝাঁকালো বয়স্ক সেগুন্ড। আচ্ছা, তুমি পালিয়ে বেড়াচ্ছ না তো জন? উদ্বিগ্ন স্বরে জানতে চাইল সে। দূর থেকে তোমার সম্পর্কে কিছু কথা কানে এসেছে। এর কোনোটাই খুশি হওয়ার মতো ছিল না। শক্ত হয়ে গেল জনের চোয়াল। সুনাম যেভাবে ছড়িয়েছিল, না শুনবার কথা নয়। তিক্ত স্বরে বলল, বেন, দক্ষিণ পশ্চিমে আমি সবচেয়ে ধুরন্ধর ও দুর্ধর্ষ লোক। চাইলে যে কোনো ব্যাংক লুট করতে পারি এবং একই মুহূর্তে 200 মাইল দূরের একটা ট্রেনেও ডাকাতি করতে পারি। এবার বুঝতে পারছো আমার কেমন ক্ষমতা? 2-4 কাউন্টির লম্যানরা ক্রমাগত আবিষ্কার করে যাচ্ছে কোথায় আরও কি অপরাধ ঘটাচ্ছি আমি। এমনকি এ মুহূর্তেও। সমাজদারের ভঙ্গিতে নট করল বেন ব্লোকার। জনের মনের অবস্থা বুঝতে পারছে। একই তিক্ত অভিজ্ঞতা তারও রয়েছে। কম বয়সের কারণে ফুর্তিবাজ ছিল, আকপাস না ভেবে কখনো কখনো দু একটা অপকর্ম ঘটিয়ে বদনাম কামিয়েছিল। শোধরাবার সুযোগ পাওয়া দূরে থাক, তারপর এমন সব অপরাধের কৃতিত্ব জুটেছে যা আদেও সে ঘটায়নি কখনো। এটাই বাস্তবতা। একবার বদনাম হয়ে গেলে ফিরে আসবার উপায় থাকে না, বরং ফাঁসিতে ঝুলে অন্যের পাপের প্রায়শ্চিত্ত করতে হয় যদি ধরা পড়ে। তোমার কি মনে হয় লুজ বেলেজার জ্যাককে গুলি করেছে? কিছুক্ষণ পর নীরবতা ভাঙল জন। না, সঙ্গে সঙ্গে জবাব এলো। বেলেজারদের মধ্যে লুজের চরিত্র বা স্বভাব বেশ ব্যতিক্রম। এত পার্থক্য যে ওকে বুড়ো বেলেজারের রক্তের বলে সন্দেহ হয়। সম্ভবত ওর ভাইদের কারো বা ওদের যে গলাকাটা বাহিনী আছে তাদের কারো কাজ ওটা। পাহাড়ি ঢালে উঠে এসেছে ওরা। উচ্চতার কারণে গাছের দৈর্ঘ্য এবং ঘনত্ব দুটোই কমে এসেছে। দূরে পেইরির একেবারে কিনারায় শহরটা চোখে পড়ছে। অসংগঠিত ও অপরিকল্পিতভাবে গড়ে ওঠা কাঠামোগুলোকে দূরত্বের কারণে একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র দেখাচ্ছে। বৈচিত্র্যময় এবং অপূর্ব উপত্যকার সবুজ পটভূমিতে ছলকে পড়া কালির পোজ যেন বিসদৃশ্য ও কিম্ভূত আকৃতির দেখায়। শেষ ঝোপের দীর্ঘ সারি শহরের পিছনে পেইরির বুকে আলপনা এঁকেছে যেন। ওদের পিছনে সুউচ্চ ওল্ড স্টর্মের নগ্ন
নিরেট এবং জমকালো কাঠামো। শহর থেকে এদিকে 4-5 মাইল দূর থেকে আমাদের সীমানা শুরু, জানালো বেন ব্লকার। দক্ষিণের থান্ডার নদী পর্যন্ত পূবের সীমানা নির্ধারণ করেছে ডার্ক ক্যানিয়ন। পশ্চিমে আছে বক্স এস, অর্থাৎ মার্শাল সিস্টোর বাথান। নট করল জন। নিবিষ্ট মনে সামনের বৈচিত্র্যময় লেআউট নিরীক্ষ করছে। ঘন গাছপালায় ভরা ব্যাটল বাট নিষিদ্ধ অঞ্চল বলা চলে। উপত্যকার একেবারে শেষ প্রান্তে বেলেজারদের বাথান। ওদের বদনামের সঙ্গে মানানসই বাড়ি, বিচ্ছিন্ন, শ্রীহীন ও যত্ন বর্জিত। উত্তর দক্ষিণে বিস্তীর্ণ রুক্ষ ও এবড়োখেবড়ো এলাকা, গাঢ় রঙের ঘন বনভূমি, পাথুরে রিজ আর অগভীর গিরিসংকটের সমন্বয়। প্রথম দেখায় যা মনে হয়েছিল জনের, আদপে ভুল করেনি। বিস্তীর্ণ কিন্তু বন্ধুর ও বৈচিত্র্যময় এলাকা। গরু চুরি করছে কারা? হঠাৎ জিজ্ঞেস করল। তুমি কিভাবে জানলে? বিস্মিত দেখালো বেনকে। পার্কার বলেছে। অনুমান করেছি। হাত তুলে চারপাশ দেখালো জন। যা ছিঁড়ি দেখলাম এখানকার গরু চুরির জন্য আদর্শ জায়গা। ঠিকই ধরেছ, কিছু গরু খোয়া যাচ্ছে আমাদের, তবে অল্প অল্প করে, একেবারে কখনোই বেশি নয়। ব্র্যান্ডিং আয়রন হাতে একটা সিপিকে সার্কেল বি বানাতে শিল্পী হওয়া লাগে না, অর্থপূর্ণ স্বরে বলল জন। এভাবে একটু একটু করে পার্কারের 12টাও বাজানো সম্ভব। তাতে লাভ হয়নি বা হবেও না, কারণ সেটা অনেক আগেই খেয়াল করেছে পার্কার, এবং এ ব্যাপারে যথেষ্ট সতর্ক। তাছাড়া সবচেয়ে বড় কথা, পার্কারের আগেই এলাকায় এসেছিল ব্লেজাররা, এবং এ পর্যন্ত কখনো মার্কা বদলায়নি। শুরুতে যা ছিল তাই রয়ে গেছে। সেক্ষেত্রে পার্কার মার্কা হিসেবে সিপি পছন্দ করায় সেটা হয়তো ওদের জন্যে সাপে বর হিসাবে দেখা গেছে, কিন্তু নিশ্চিতভাবে বলা যায় এটা কাকতালীয়। এবং এখন পর্যন্ত প্রমাণও হয়নি আদপে রাসলিংয়ের হোতা কারা, নাকি? আমি কাউকে অভিযুক্ত করছি না, কিন্তু সার্কেল বি সন্দেহের তালিকায় সবার উপরে থাকবে, কারণ দুই আউটফিটের মার্কার মিল মোটেই অস্বীকার করা যাবে না। আমার মনে হয় না মাসের 2-4টা গরু চুরি করে বসকে পথের ফকির বানাতে চায় বেলেজাররা। সেজন্য আরও কড়া দাওয়াই দিয়েছে। ছেলেকে খুন করে মাইক পার্কারকে তাড়াতে চাইলে বলবো একটু বেশি নিষ্ঠুরতার পরিচয় দিয়ে ফেলেছে ওরা। কি যেন ভাবলো বেন, তারপর উজ্জ্বল হলো ওর মুখ। মনে হয় না শুধু প্রতিশোধ নিতে ইচ্ছুক ওরা। সিপির রেঞ্জ সার্কেল বি থেকে অনেক ভালো, 10 গুণ ভালো বলা চলে। রেঞ্জের পানি, ঘাস বা অবস্থান, যেদিক দিয়ে বিচার করো। আরও একটা ব্যাপার আছে অবশ্য। খানিক দ্বিধার পর খেই ধরল সেগুন্ড। অনেকেই মনে করে সোনার আসল উৎসটা রয়েছে এ পাহাড়ের কোথাও। থান্ডার নদীর উৎপত্তি এখান থেকে, এবং নদীর পানি থেকে হামেশাই সোনার গুঁড়ো তুলছে মাইনাররা। সঙ্গত কারণে সবার দৃষ্টি পড়েছে ওল্ড স্টর্মির দিকে। মুখে প্রকাশ না করলেও বেলেজারদের আসল উদ্দেশ্য পানির মতো পরিষ্কার। পার্কারদের তল্লাট ছাড়া করে রেঞ্জ দখল করতে চায়। প্রতিশোধ নেওয়ার ব্যাপারটা সেফ একটা পদক্ষেপ, উদ্দেশ্য পূরণের উসিলা। এক দৃষ্টিতে বাটের দিকে তাকিয়ে আছে জন। মনে পড়ছে দুদিন আগের দুঃখজনক ঘটনাটা। নৃশংসভাবে খুন হয়েছে জ্যাক পার্কার। ময়দার বস্তার মতো স্যাডলে ফেলে নিষ্প্রাণ দেহটা শহরে নিয়ে গিয়েছিল। অজান্তে শক্ত হয়ে গেল জনের মুখ। সেখানে সামান্য দয়া বা কোমলতা নেই। এমন জঘন্য ও নিষ্ঠুর খুন মেনে নেওয়া যায় না, হোক না অচেনা। আদপে কখনো জ্যাককে দেখেও নি, কিন্তু তবুও নিজেকে বঞ্চিত মনে হচ্ছে ওর। হীন স্বার্থে সদ্য তারুণ্য পেরোনো কোনো যুবককে পিছন থেকে অ্যাম্বুশ করা মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে নিকৃষ্ট উদাহরণ।
শুধু এক তরুণকেই খুন করেনি, একটা পরিবারকে অসহায় করে দিয়েছে, এক বাবাকে জীবনের প্রতি আগ্রহহীন করে তুলেছে, অথর্ব ও লক্ষ্যহীন করে দিয়েছে একটা আউটফিটকে। সঙ্গীকে দেখছে বেন ব্লকার। জনের এ প্রতিক্রিয়া ওর কাছে নতুন নয়। টেক্সাসে একই স্পেডে কাজ করবার সময় দেখেছে। এ ধরনের পরিস্থিতিতে চরম কঠোর ও নিষ্ঠুর হয়ে ওঠে জন। নিজের লক্ষ্যে থাকে অবিচল, দুর্দমনীয়, দুর্ধর্ষ ও দুর্বিনীত। এক তরুণের বদলে এক তরুণ বদলে যায়, যা অবশ্য নেই এখন, তারুণ্য পিছনে ফেলে এসেছে, পরিণত যুবকে পরিণত হয়েছে। এ ব্যাপারে একটা কিছু করতে হবে বেন, তুমি আর আমি, প্রায় কর্কশ্বরে বলল জন। অন্যদের উপর নির্ভর করা যায় নিশ্চিন্তে। কিন্তু পার্কার যে বলল পালে বেয়ারা একটা গরু আছে, হঠাৎ আমোদের স্বরে বলল জন। কৌতুকের কারণে মুখে কোমলতা ফিরে এসেছে খানিকটা। বিড়বিড় করে খিস্তি আওড়ালো বেন। বেশি বাড়াবাড়ি করতে গেলে দেখবে আসলেই বিপদে পড়ে গেছো। খেসারত দিয়ে তখন কুল পাবে না। হুমকি দিল সেগুন্ড। ক্ষুব্ধ হয়েছে। আরে ওখানে ধোয়া কিসের? উত্তর দিকে সরে এসেছে ওরা। পাহাড় শ্রেণীর নিচু ঢাল বরাবর এগোচ্ছে। একটু নিচে ঢেউ খেলানো জমিতে ঝোপঝাড় আর ঘন সন্নিবেশিত বন। কোথাও কোথাও নিচু জমিতে দীর্ঘ ঘাসের বুকে মেসকিটো উইলো জন্মেছে। একটু ডান দিকে তেমনি নিচু একটা জায়গা থেকে ক্ষীণ ধোঁয়া উঠে আসছে। নিস্তরঙ্গ বাতাস বলে পাক খেয়ে খেয়ে উঠছে ধোঁয়া, যেন ক্রুর প্যাঁচ কষছে। একটা বাছুরের অস্পষ্ট চিৎকার কানে এলো এবার। চট করে সঙ্গীর দিকে তাকালো সদ্য নিযুক্ত ফোরম্যান। ছেলেদের কারো সঙ্গে ব্যান্ডিং আয়রন আছে নাকি জানতে চাইল জন। না তো, গম্ভীর স্বরে বলল বেন। দুশ্চিন্তায় ভাঁজ পড়েছে ওর কপালে। জনের মতো একই সন্দেহ উকি দিচ্ছে মনে। রাউন্ড আপের সময় ছাড়া আয়রন নিয়ে কেউ রেঞ্জে চলাফেরা করি না আমরা। নির্দিষ্ট জায়গাটার দিকে তাকাতে দেখলো ধোঁয়া মিলিয়ে গেছে, আর উঠছে না। চলো গিয়ে দেখি ঘটনা কি। পাশাপাশি ঘোড়া ছোটালো দুজন। ঢাল ধরে নেমে এলো প্রথমে, তারপর উদ্দিষ্ট জায়গার কাছাকাছি পৌঁছে গতি কমিয়ে আনলো। ঘন মেস্কির ঝোপ জন্মেছে সামনে, এতটা ঘন যে পার হওয়া সম্ভব নয়। অজ্ঞাতা বেশ খানিকটা, অন্তত 600 গজ বামে সরে যেতে হলো। মেসকিটের বুকে এক চিলতে ফোকর পেয়ে চলে এলো এ পাশে। তারপর গাছপালার ফাঁক ফোকর দিয়ে আবার ঘোড়া ছোটালো। জায়গাটা খুঁজে পেল মিনিট খানেক পর। গরুর খুরের ঘায়ে দোমড়ানো ঘাসের বুকে এঁকে বেঁকে চলে যাওয়া সরু পথটা এক চিলতে খোলা জায়গায় নিয়ে এলো ওদের। তাড়াহুড়োয় মাটিতে গাড়া খুঁটি পথ আটকে রেখেছে। ওটা সরাতে ঝোপের কিনারে পৌঁছালো। দেখলো সামনে নিচু জমিনের বুকে লম্বা লম্বা ঘাস জন্মেছে এবং বড়সড় কোনো গাছ নেই। 10-12টা গরু ও গাভী চড়ছে ঘাসে। মানুষ নেই, কারো উপস্থিতির প্রমাণও নেই। কিছুক্ষণ ঝোপের আড়ালে দাঁড়িয়ে নজর রাখলো ওরা। মাত্রই একটা গরুর গায়ে ছাপ্পড় মেরেছে। ঘৃণার সঙ্গে বলল বেন, ইস, অল্পের জন্য পার পেয়ে গেছে হারামজাদারা। আর কয়েকটা মিনিট আগে যদি আসতে পারতাম। শালার ভাগ্যটাই খারাপ। ঘোড়াকে হাঁটিয়ে নিচু জমিতে নেমে এলো দুজন। ঘাসে চড়তে থাকা গরুগুলোর কাছে চলে গেল। এক পলকের দৃষ্টিতে ঘটনা জেনে গেল। সিপি মার্কার উপর তাড়াহুড়োয় সার্কেল বি বসানো হয়েছে। সদ্য পোড়া চামড়ার কটুগন্ধ এখনো রয়েছে বাতাসে, আর গরুর চামড়ায় তাজা দাগ তো আছেই। কাঁচা হাতের কাজ, মন্তব্য করল বেন ব্লকার। মনোযোগের সঙ্গে অদক্ষ হাতে বসানো অস্পষ্ট বৃত্ত এবং তার সঙ্গে পি অক্ষরের নিচে বাঁকানো দাগ দেখছে। পি অক্ষরকে বি বানানো হয়েছে। চামড়ার ক্ষত শুকানো পর্যন্ত যদি এখানেই থেকে যায় ওরা,
কে বলবে অপরিকল্পিতভাবে ব্যান্ডিং করা হয়েছে? হয়তো, চিন্তিত স্বরে বলল জন। ভাবছে। তবে আমার মন বলছে এটা ইচ্ছাকৃত। ওরা চেয়েছে আমরা যেন ঘটনাটা জানতে পারি। সেফ জানিয়ে দিয়েছে। ভাবছি গরুগুলোকে এখানেই রেখে দেব। ঘাসের অভাব নেই। একটা ঝর্ণাও আছে। কাউকে বলো না। আপাতত জানাজানি না করাই ভালো। পার্কারকে ও কিছু বলবো না। শুনলেই ক্ষেপে যাবে। যুদ্ধের জন্য তৈরি হয়ে যাবে। আর আমার অনুমানে ভুল না হলে রাসলাররাও বোধহয় এটাই চাইছে। নিচু জায়গার অন্য পাশে একই রকম সরু আরেকটা পথ খুঁজে পেল ওরা। বোঝা গেল এদিক দিয়ে পালিয়ে গেছে রাসলাররা। ঘন ঝোপঝাড়ের ফাঁক ফোকর দিয়ে এগিয়ে চলল দুজন। প্রায় 60 গজ পেরোনোর পর খোলা জায়গায় পৌঁছালো। স্মিথ হাসল। জন, নিখুঁত ছোট্ট একটা ফাঁদ। সবকিছু সুচারুভাবে করা হয়েছে বলল। কিন্তু সিপি তাতে পা দেবে না। ওই খুঁটিগুলো একেবারে নতুন, সদ্য গাড়া হয়েছে। আর আরো উত্তরে এগিয়ে চলল ওরা। গাছ কমতে শুরু করেছে। তার জায়গা নিয়েছে বালি, ক্যাকটাস ও মেসকিট। প্রায় আধ ঘন্টা পর মরুভূমির মতো ঊষর এক প্রান্তরে পৌঁছে গেল। ধূসর সাদা জমির বুকে বালিয়াড়ির উত্থান পতন, প্রখর রোদ, তপ্ত বাতাস আর তাপ তরঙ্গের কারণে মনে হচ্ছে বিক্ষুব্ধ সাগরের মতো বইছে। বিস্তীর্ণ রুক্ষ মরুর ওপাশে দিগন্ত যেখানে আকাশ ছুঁয়েছে, প্রাণের কোনো চিহ্ন নেই। রুক্ষ, নির্জীব ও প্রতিশ্রুতিহীন। সবাই বলে মরুভূমির দৈর্ঘ্য প্রায় 30 মাইল। জনের প্রশ্নের জবাবে জানালো বেন ব্লকার। বিশ্বাস না করে উপায় আছে? যাচাই করতে কে যাবে ওই মৃত্যুপুরীতে? ওপাশে স্যান্ডোভার শহর, তবে যায়নি কখনো। যাওয়ার ইচ্ছেও নেই। দেখলেই তেষ্টায় গলা শুকিয়ে আসে। ফোরম্যানের দৃষ্টি অনুসরণ করে তাকালো সে। প্রায় কয়েকশো গজ দূরে সূর্যলোকে জ্বলজ্বল করছে লম্বা একটা হাড়। সম্ভবত কোনো গরুর। ওহো, ওভাবে গরু খোয়া যায় খুব কম। কালে ভদ্রে দু একটার মাথা আউলা হয়ে গেলে মরুভূমিতে চলে যায়। নইলে সাধারণত ঘাস পানির কাছাকাছি থাকে ওরা। রুক্ষ প্রান্তরের কিনারা ধরে এগিয়ে চলল ওরা। পুবে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর একটা স্যাক দেখতে পেল। মাটি দিয়ে তৈরি হয়েছে ওটার ছাদ। আমাদের লাইন হাউস, জানালো বেন। জর্জ ডিংলার আছে ওখানে। তুমি ওকে এখনো দেখোনি। দূর থেকে হাঁক ছাড়ল বেন। প্রায় সঙ্গে সঙ্গে স্যাকের ভিতর থেকে বেরিয়ে এলো দীর্ঘদেহী এক কাউবয়। পিস্তলের বাটে চলে গেছে একটা হাত। সরু ও আগ্রহী চোখে তাকালো ওদের দিকে। চওড়া হ্যাট তার মাথায়। আরে বেন দেখছি। উৎফুল্ল স্বরে শুভেচ্ছা জানালো সে। আমার জায়গা নিতে এসেছ নাকি? আহ, এর চেয়ে সুখের খবর আর হতে পারে না। না হে, তোমার সঙ্গে দুপুরের খানা খেতে এসেছি, আমোদের স্বরে বলল বেন। সঙ্গীর দিকে ইশারা করল। এ জন ক্যালকিন, আমাদের নতুন ফোরম্যান। পরিচিত হয়ে খুশি হলাম, আন্তরিক হাসলো ডিংলার। এরপর রান্না করতে চলে গেল সে। লোক বেড়ে যাওয়ায় বাড়তি খাবার লাগবে। লোক ভালো, কিন্তু এ কাজটা মোটেই পছন্দ করে না, জানালো বেন। অবশ্য লাইন কেবিনের কাজ কারোরই পছন্দ নয়। হবে কি করে? সারাক্ষণই একা থাকতে হয়। তাই ভাগাভাগি করে দায়িত্বটা পালন করি আমরা। 3 দিন পর পর লোক বদল হয়। এখানে লাইন কেবিনের আবশ্যকতা কি? নিয়মিত হারে গরু খোয়া যাচ্ছে বলে পার্কার অনুমান করল। হয়তো স্যান্ডোভার থেকে এখানে আসে গিরিদাররা। গরু নিয়ে মরুর দিকে সটকে পড়ে। হতশিরি চেহারার শ্যাকের ভিতরে ঢুকলো ওরা। প্যাকিং কেসকে টেবিল হিসাবে ব্যবহার করা হচ্ছে। উল্টে রাখা বাক্সকে বানানো হয়েছে বসবার আসন। বাকি আসবাবপত্রের মধ্যে রয়েছে দুটো ব্যাংক, স্টোভ এবং খাবার রাখবার জন্যে সেলফ। শ্যাকের পিছনে ছোট্ট ঝর্ণা আছে একটা।
স্বচ্ছ নির্মল পানিতে হাত মুখ ধুয়ে এসে খেতে বসলো ওরা। বেকন, বিস্কুট আর রুটির আয়োজন করেছে ডিংলার। কফি তো আছেই। নতুন কিছু ঘটেছে জর্জ? অনেকক্ষণ পর জিজ্ঞেস করলো বেন। আমার হ্যাটটা বন্ধ ছিল কি না? বাতাস চলাচল করতো না, হেয়ালি সুরে বলল ডিংলার। ইশারায় ব্যাংকে পড়ে থাকা স্টেটসন হ্যাটটা দেখালো। গতকাল পর্যন্ত তাই ছিল, তবে এরপর দুটো ফুটো গজিয়ে গেছে। বাতাস চলাচল নিয়ে ভাবতে হবে না আর। ঘাড় ফিরিয়ে তাকালো জন। স্টেটসনের ক্রাউনের সামান্য নিচে দুটো ফুটো। এক নজরে বলে দেয়া যায় বুলেটের গর্ত। স্পষ্টত হ্যাটের মালিক ইঞ্চি পরিমাণ দূরত্বের জন্য বেঁচে গেছে। কিভাবে ঘটল? বেনের প্রশ্ন। গতকাল বিকালে স্পিল্ট ইয়ার গ্যালসের ওদিকে রেকি করতে গিয়েছিলাম। পাহাড়ের উপর থেকে হঠাৎ গুলি শুরু হলো। জানোই তো ওখানে ঝোপঝাড় বা গাছপালা কেমন ঘন। দূর থেকে সেফ ধোঁয়া দেখতে পেয়েছি। এ কেমন তামাশা জিজ্ঞেস করবার জন্যে নিশ্চয় বসে থাকনি। বসে থাকলে এখানে আমাকে দেখতে পেতে, পাল্টা তামাশা করলো জর্জ ডিংলার হাসছে। না, জনাব অ্যাম্বুসার যখন আড়ালে থাকবে আর তুমি থাকবে খোলা জায়গায়, তখন ঘোড়াটা কেমন ছুটতে পারে এ কৌতূহলই মনে জাগবে। বুঝতেই পারছো। আমার ঘোড়াটা ছুটতে পারে বেশ, নইলে এখানে রান্না করে খেতে হতো তোমার। লাইন কেবিনে আসলে দুজন থাকা উচিত, মন্তব্য করলো ফোরম্যান। যদি ডিংলার আহত হতো, অন্য কেউ না আসা পর্যন্ত ঘটনা জানাই যেত না। আমার মনে হয় এখন থেকে এখানে একসঙ্গে দুজনকে দায়িত্ব দিতে হবে। কেউ বিপদে পড়লে তখন অন্যজন সাহায্য করতে পারবে। সময় কাটানো কঠিন হবে না। ধন্যবাদ জন, স্বস্তির সুরে বলল ডিংলার। ফোরম্যান ওদের সমস্যা বুঝতে পেরেছে বলে কৃতজ্ঞ বোধ করছে। কিছুক্ষণ পর বিদায় নিয়ে আবার যাত্রা করলো ওরা। একইভাবে রাঞ্চের সীমানা বরাবর এগোচ্ছে। মাইল কয়েক যাওয়ার পর ডার্ক ক্যানিয়নের সামনে উপস্থিত হলো। ডানে ও বামে কয়েক মাইল পর্যন্ত বিস্তৃত হয়েছে গিরিখাত, অন্তত আধ মাইল প্রশস্ত। ইটরঙা খাড়া কিছু দেয়াল আছে, এছাড়া মাটির বুকে অসংখ্য খাদ আর গর্তের সমষ্টি। বহু নিচে পাথুরে মেঝে চোখে পড়ে না। অনুমান করেছ বোধহয় ডার্ক ক্যানিয়ন এটা, জানালো বেন। তলায় এমনও জায়গা আছে যেখানে ভর দুপুরেও সূর্যের আলো পৌঁছায় না। রাঞ্চের পূবের সীমানা নির্ধারণ করেছে ক্যানিয়নটা, একেবারে উপত্যকা পর্যন্ত। আর পশ্চিম দিকে সিস্টার রাঞ্চ। রাঞ্চটা কেমন? জনের জিজ্ঞাসা। একেবারে ছোট স্পেড। সব মিলিয়ে হয়তো কয়েকশো গরু পালছে মার্শাল। টেমার আর দুই গ্রিজারের নিশ্চয় শুয়ে বসে সময় কেটে যায়। চলো স্পিট ইয়ার গার্লসে যাই, প্রস্তাব করল জন। জায়গাটা নামের সঙ্গে মানানসই। বিস্তীর্ণ রুক্ষ প্রান্তরের বুক চিরে চলে গেছে সরু নদী। থান্ডারের শাখা, দুধারে ঘন কটনউডের সারি, তারও পিছনে নিচু টিলার বহন। ফাঁকে ফাঁকে কটনউড, স্প্রুস এবং এলডার রয়েছে বটে, তবে বোল্ডার আর কাটা জাতীয় গাছই বেশি। পাহাড়ের লম্বালম্বি চলে যাওয়া নদী ও তার দুপাশে ডিম্বাকৃতির প্রান্তর মিলে দূর থেকে দেখতে অনেকটা দুভাগ হয়ে যাওয়া কানের মতো দেখায়। তাই নাম স্পিল্ট ইয়ার গার্লস। অনেক খোঁজাখুঁজির পর নির্দিষ্ট জায়গাটা খুঁজে পেল, যেখানে জর্জ ড্রিঙ্গালের জন্য অপেক্ষায় ছিল অচেনা ঘাতক। বুটের চাপে দেবে যাওয়া ঘাসের উপর বুলেটের একটা খোল পাওয়া গেল। .38 ক্যালিবার। অদূরে দাঁড়িয়েছিল তার ঘোড়া। আশপাশের ঝোপঝাড় থেকে পাতা খেয়েছে প্রাণীটা। স্পষ্ট চিহ্ন রয়ে গেছে। এক ডালের সঙ্গে কয়েকটা লোমও লেগে আছে।
ধূসর রঙের ঘোড়া, যার সামনের পায়ের একটা নাল ভাঙা। অনুসন্ধানের ফলাফল সঙ্গীকে জানালো ফোরম্যান। অনেকক্ষণ এখানে বাধা ছিল। লুস বেলেজার কি ধরনের ঘোড়ায় চড়ে জানো? গ্রে। বেশ ভালো জাতের ঘোড়া, ভুরু কুচকে জানালো বেন। কিন্তু তুমি কি ওকে? ভাবতে অসুবিধা কি? ঘটনাটা একেবারে পরিষ্কার। সেন্ড- সেগুন্ডোকে থামিয়ে দিল জন। নির্মল হাসি ওর মুখে। খুঁটিনাটি চিহ্ন দেখে আসল ঘটনা অনুমান করা কিন্তু মোটেই কঠিন নয়। চেষ্টা করলে তুমিও পারবে। নিচু স্বরে খিস্তি করল বেন ব্লকার। শুনে হাসল জন। তোমার গালাগালের উন্নতি হয়নি, মন্তব্য করল। এক শব্দ দুবার বলেছ। এ ব্যাপারে খেয়াল রাখতে হবে। বারবার এক কথা বললে একঘেয়ে লাগে না? যাকগে, আজকের মতো অভিযান শেষ করা যাক, কি বলো? একমত হলো বেন। রান্স হাউসের উদ্দেশ্যে যাত্রা করলো ওরা। 7। করালের কাছে এসে ফোরম্যানের কাছ থেকে আলাদা হয়ে গেল বেন ব্লকার। ধীর পায়ে ব্যাংক হাউসের উদ্দেশ্যে এগোলো। অজান্তে চলত হয়ে গেছে গতি। সামান্য হলেও উদ্বেগ ও আশঙ্কা জাগছে। ভালো করেই জানে আউটফিটের তাবৎ পাঞ্চার চেপে ধরবে ওকে। আচ্ছা মতো তুচ্ছ তাচ্ছিল্য করবে, কোনো অজুহাতই মানবে না। এ ব্যাপারটা অবশ্য বেশ সেফ মজার জন্যে। শেষ পর্যন্ত ভুলে যাবে সবাই। রেষারেষি বা বিদ্বেষ তৈরি করবে না কারো মধ্যে। কিন্তু তবুও বেন পুরোপুরি নিশ্চিত হতে পারছে না। নিজেকে বোকা বানিয়েছেও। নতুন ফোরম্যানের সঙ্গে চোটপাটের সমস্ত আয়োজন সম্পন্ন করে নিজেই ধরা খেয়েছে। ফোরম্যানের সামনে একেবারে ভিজে বিড়াল হয়ে গিয়েছিল। শুধু আজ নয়, ভবিষ্যতেও এ ঘটনা ওর বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। ওকে খেপাতে ও ঘটনার উল্লেখ করবে পাঞ্চাররা। যদিও সেফ নিখাত আনন্দ পাওয়ার জন্যে, কিন্তু তবুও মেনে নিতে পারছে না। অন্যদের খোঁজা খেতে কার ভালো লাগে? বেন ভিতরে ঢুকে দেখলো প্রায় সবাই রয়েছে। একেবারে নীরব পরিবেশ, কেউ কিছু বলছে না। লক্ষণ খারাপ, ঝড় শুরু হলো বলে। আমি খুবই দুঃখিত বেন। নীরবতা ভাঙল জিম বার্নেস। মুখ কাচুমাচু হয়ে গেছে তার। আসলে পুরোটাই ভান। ভিতরে ভিতরে হাসছে প্রাণ খুলে। বিশ্বাস করো, কোনো জায়গা বাদ রাখিনি। সব তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, কিন্তু জিনিসটা পাইনি। কি খুঁজে পাওনি গারল? অসতর্ক কণ্ঠে জানতে চাইল বেন। জিমের কথা বুঝতে পারিনি। তোমার সাহস, চট জলদি জবাব এলো। ফোরম্যানকে দেখে যেটা হারিয়ে ফেললে। ওহো, বেন ব্লকার সাহস হারায়নি, বরং মনটা অনেক উদার ওর। চাপা স্বরে তর্ক করল বেন। এবার বুঝতে পেরেছে ওদের চাল। নতুন ফোরম্যান বয়সে একেবারে কাঁচা, মুখটা দেখে মায়া হলো। ভাবলাম একে ঘাটিয়ে 2-4 মিনিটের আনন্দের চেয়ে বাড়তি কিছু তো পাওয়া যাবে না। কিন্তু ঘটনার পর ফোরম্যানের চিরশত্রু বনে যেতে পারি। বিশেষ করে আসল কাজ যেহেতু আমি সারতাম। তোমরা তো সেফ মজা দেখতে। দূর, ডাহা মিশে বলছে বেন। ঘটনা অন্যখানে, বলে উঠল গাস থর্টন। কারো কারো চোখের বিশেষ ক্ষমতার কথা শুনেছ? ক্ষিপ্ত চিতাও যদি সামনে এসে দাঁড়ায়, সেফ চোখ রাখবে ওটার উপর। দেখবে একেবারে শান্ত বিড়াল হয়ে গেছে। তোমার পায়ের কাছে এসে মেউ মেউ করবে। আমাদের নতুন ফোরম্যান তার বিশেষ ও অসাধারণ চোখের ঠিক সেই জাদু দেখিয়েছে। বোকার হদ্দ কিছু মানুষের কথাও জানি আমি, যাদের বুদ্ধি থাকে হাঁটুর নিচে। তীক্ষ্ণ স্বরে বলল বেন। তোমাদের যখন এতই আগ্রহ, তাহলে শুনে নাও। নতুন ফোরম্যান হচ্ছে আমার পুরানো এক বন্ধু। হো হো করে হেসে উঠল সব পাঞ্চার। বেন যেমন ভেবেছিল ওর কথা বিশ্বাস করেনি কেউ। তুমি যে এটা বলবে সে আগে থেকেই জানি, বলল শান্ত ও স্বল্পভাষী এক তরুণ। বেশিরভাগ সময় চুপচাপ থাকে বলে সবাই তাকে মুডি নামে ডাকে। আসল নাম টমাস স্পিয়ার্স। আসল ঘটনা আমার কাছ থেকে শোনো। বহু বহু আগের কথা। ফোরম্যানের মাকে ভালোবাসতো আমাদের বেন। তখন ওই মহিলা কুমারী ছিল।
অর্থাৎ ফোরম্যানের মা হয়নি। কথা ছিল বিয়ে হবে দুজনের, আমাদের বেন আর ওই মহিলার। হায়রে, তখনই এলো দারুণ সুদর্শন এক লোক। যা হওয়ার তাই হলো শেষে। মহিলা বিয়ে করলো ওই লোকটাকে। বেন হেরে গেল। তো আজ যখন বাচ্চা বয়সী ফোরম্যানকে দেখলো বেন, ওর মনে পড়ে গেল এর বাবা হওয়ার কথা ছিল ওর। উল্লাসে ফেটে পড়ল পাঞ্চাররা। তুমুল হইচই আর শোরগোল উঠল। এরই মাঝে একটু পর জিম বার্নেসের চড়া কণ্ঠ শোনা গেল। তুমি আসল ঘটনার খুব কাছাকাছি বলেছ মুডি। বেন আসলে ফোরম্যানের নানিকে বেন আসলে ফোরম্যানের নানিকে ভালোবাসতো। দ্বিগুণ উল্লাসে মুখর হয়ে উঠল ব্যাংক হাউস। একেবারে বেকুব বনে গেছে বেন। মুখে কথা সরছে না। অপ্রতিভ মুখে দাঁড়িয়ে আছে। সহকর্মীদের নির্দোষ তামাশায় ঘায়েল হয়ে যাবে ভাবেনি। নাও, আচ্ছা মতো মজা করে নাও। শেষে ক্ষুব্ধ স্বরে বলতে পারল, বেকুবের দল, একটা কথা মাথায় রেখো। ফোরম্যান আমাকে সেগুন্ড বানিয়েছে। চলাফেরা তো সাবধানে করবেই, কথাবার্তাও বুঝে শুনে বলবে, নইলে অদ্ভুত সব ভোগান্তি জুটবে। তখন নাকের পানি চোখের পানি এক করেও কুল পাবে না। সময় থাকতে মুখ সামলাও। তাই নাকি? ফোরম্যান তোমাকে সেগুন্ড বানিয়েছে? চলো বয়েজ, বেনকে অভিনন্দন জানাই। বার্নেসের হাঁকে মুহূর্তের মধ্যে সবাই চড়াও হলো বেনের উপর। কি থেকে কি হলো বুঝতেই পারল না বেন। একেবারে হকচকিয়ে গেছে। হঠাৎ নানা দিক থেকে ছুটে এলো সবাই। যেন প্রতিযোগিতা লেগে গেছে কে কার আগে বেনের পিঠ চাপড়ে দেবে। চেয়ার উল্টে পড়ল কারো ধাক্কায়। টেবিল সরে গেল, কিন্তু অতি উৎসাহী কাউবয়দের ঠেকানো গেল না। সবকটা শরীরের নিচে চাপা পড়ে গেল ও। গাধা, আমার কান ধরে টানছিস, চেঁচালো একজন। 10 জনের অদ্ভুত দলা পাকানো কাঠামো থেকে ভেসে এলো কণ্ঠটা। ফুসফাস করে নিঃশ্বাস ছাড়ছে এরা, চেঁচাচ্ছে অযথা। আরে খচ্চর, তোর পাটা আমার মুখ থেকে সরা, বলল আরেক ভুক্তভোগী। পাটা আবার পাটা আবার চুষিস না, হাঁপাতে হাঁপাতে বলল পায়ের মালিক। আমি কুকুরের খাদ্য নই। মরিয়ার চেষ্টায় অন্যদের শরীরের নিচ থেকে পা বের করতে চাইল সে। হইচই আর ধস্তাধস্তির মাঝে কেউ খেয়ালই করেনি ফোরম্যান এসে পড়েছে অকুস্থলে। বেনকে দেখেছ নাকি কেউ? মৃদুস্বরে জানতে চাইল সে। মুহূর্তে নীরব হয়ে গেল কামরা। কয়েকজনের জগা খিচুড়ি বা দলার ন্যায় কাঠামো স্থির পড়ে থাকলো 2 সেকেন্ড। তারপর প্রায় ছিটকে সরে গেল সবাই। একক মূর্তি ধারণ করলো সব কাউবয়। হাঁপাতে হাঁপাতে উঠে দাঁড়ালো বেন ব্লকার। চুল উস্কু খুস্কু, পোশাক চটকে গেছে জায়গায় জায়গায়। গায়ে মুখে ধুলো লেপ্টে আছে। চকির চাহনিতে অন্যদের একবার দেখে নিল সে। তারপর বিব্রত হাসলো জনের দিকে চেয়ে। ভালোই মজা হচ্ছে দেখছি, বলল জন। কিসের উদযাপন করছো তোমরা? বেনকে অভিনন্দন জানাচ্ছিলাম, ব্যাখ্যা করলো জিম বার্নেস। ফোরম্যানের পুরনো বন্ধু বলে কৌশলী স্বরে জানতে চাইল জন। তা নয়, তবে আমরা সবাই আশা করেছিলাম তোমার বন্ধুই হয়ে যাবে সে, চট করে জবাব দিল তরুণ, হাসছে। উদযাপন করছিলাম বেন সেগুন্ড হয়েছে বলে। ঠিক লোক বাছাই করেছো তুমি। এটা শুধু আমার নয়, সবারই মতামত। একযোগে সায় জানালো অন্যরা। অনুমোদনের চাউনিতে সবাইকে দেখল জন। পার্কার গর্ব করে বলেছিল ওর আউটফিট নাকি খুব ভালো। খাঁটি কথা বলেছ, সন্তুষ্ট ও আন্তরিক স্বরে বলল। সেকেন্ড ইন কমান্ডের দিকে ফিরল এবার। স্বস্তির বিষয়, অভিনন্দন জানাতে গিয়ে কয়েক গাছি করে তোমার চুল চাইছে না সবাই। কৌতুক ফুটল জনের শান্ত চাউনিতে। সেগুন্ডর হালকা হয়ে আসা চাঁদি ঠিকই নজরে পড়েছে। 1 মিনিটের জন্যে বাইরে আসতে পারবে? সত্যি সত্যি মিনিট খানেক পর ফিরে এলো বেন ব্লকার। লাইন কেবিনে এবার ডিউটি কার? জানতে চাইল সে। আমার, জবাব দিল মোডি। ভাগ্যিস কাল ডে অফ, নইলে নিশ্চয় আমাকে কেবিনে যাওয়ার নির্দেশ দিতে। ডে অফ বাতিল করা হলো, গম্ভীর মুখে বলল সেগুন্ড। সব পাঞ্চারদের মুখে বিস্ময় ও প্রতিবাদ ফুটে উঠতে দেখেও
ব্যাখ্যায় গেল না। মুডি সাফাই শেষ করেই রওনা দেবে। এখন থেকে লাইন কেবিনে একসঙ্গে দুজন ডিউটি করবে, ফোরম্যানের নির্দেশ। আরেকটা কথা, রান্স হাউজেও পাহারা বসাচ্ছি আমরা, শুধু রাতে। তোমার খায়েশটা কি বেন? জানতে চাইল বান্নেস। কেউ কি রান্স হাউস চুরি করবার তালে আছে? জানি না, তবে আজীবন দেখে এসেছি অযথা কোনো কিছু করে না জন ক্যালকিন। অবশ্য লাইন কেবিনের ব্যাপারটা ব্যাখ্যা করতে পারবো। ডিঙ্গোলারের ফুটো হওয়া হ্যাটের কাহিনী এবার শোনালো।